একটি ছেলে হাতে দড়িটি আস্তে আস্তে একটি বুনো নেকড়ের কাছে নিয়ে যায়। এরপর আচমকা নেকড়েটির মুখ শক্ত করে চেপে ধরে দড়ি দিয়ে কয়েকটা প্যাঁচ দেয় এবং শক্ত একটি গিঁট মেরে দেয়, যাতে নেকড়েটি আর নড়াচড়া করতে না পারে। তবে ছেলেটি নেকড়েটির কোনো ক্ষতি করে না, বরং খুব যত্ন নিয়ে তার ক্ষত পরিষ্কার করে দেয় এবং তাকে একটি পাহাড়ের গুহার ভেতর এনে রাখে। নেকড়ের শারীরিক অবস্থার দিকে নজর রাখার জন্য ছেলেটি তার থেকে এক হাত দূরে বসেই পুরো রাত কাটিয়ে দেয়। কিন্তু পরদিন সকালে ঘুম থেকে উঠে ছেলেটি দেখে নেকড়েটি তার অজান্তেই মুখের দড়ি খুলে ফেলেছে এবং তার দিকে তাকিয়ে দাঁত খিচিয়ে গর্জন করছে। ছেলেটি ভয় পাথর হয়ে যায়, নড়ার সাহসটুকু পায় না। তবে নেকড়েটি যদি সত্যিই তার ক্ষতি করতে চাইতো, তাহলে রাতের বেলাতেই সে তাকে শেষ করে দিতে পারত। এই কথা ভেবে ছেলেটি নিজের মনের সাহস জোগায় এবং কাঁপতে কাঁপতে পরিষ্কার পানি ভর্তি একটি পাত্র নেকড়ের মুখের কাছে এগিয়ে দেয়। নেকড়েটি কোনো বাধা না দিয়ে পাত্রে মুখ নামিয়ে বড় বড় চুমুকে পানি খেতে শুরু করে। এটি দেখে ছেলেটির মনের ভয় কিছুটা দূর হয়, কিন্তু সে তখনও জানত না তার হাতে বেঁচে যাওয়া এই নেকড়েটিই একদিন বুনো মরুভূমিতে তার জীবনের একমাত্র বিশ্বস্ত সঙ্গী হয়ে উঠবে। ছেলেটি অনেকদিন ধরেই এই বিশাল মরুভূমিতে একাকী ঘুরে বেড়াচ্ছিল। একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় জখম হয়ে সে তার দল থেকে আলাদা হয়ে যায়। তার কাছে খাওয়ার মতো কোনো খাবার ছিল না, তাই বাধ্য হয়ে পোকামাকড় খেয়েই তাকে ক্ষুধা মেটাতে হতো। কিন্তু এই সামান্য খাবার তার নিজের শরীরের জন্যই যথেষ্ট ছিল না, তার উপর পাশে থাকা আহত নেকড়েটির ক্ষত সারানোর জন্য পুষ্টিকর খাবারের খুব প্রয়োজন ছিল। তাই কখনো কোনো জীব হত্যা না করা ছেলেটি এবার মন শক্ত করে নেকড়েটির জন্য একটি বুনো খরগোশ শিকার করে আনে। সে যখন খুব আশা নিয়ে কাঠ ঘষে আগুন জ্বালানোর চেষ্টা করছিল, ঠিক তখনই নেকড়ের হিংস্র রূপ বেরিয়ে আসে। সে সুযোগ বুঝে ছেলেটির হাত থেকে শিকারটি কেড়ে নেওয়ার চেষ্টা করে। নেকড়ের এমন আসব দেখে ছেলেটি তাকে ভয় দেখানোর জন্য কাঁচা মাংস থেকে এক মস্ত বড় কামড় দিয়ে ছিঁড়ে নেয় এবং নেকড়ের দিকে তাকিয়ে চিবোতে থাকে। সে বুঝিয়ে দেয় যে এই শিকারের আসল মালিক সে নিজেই। নেকড়ের এমন আগ্রাসনের মুখে ছেলেটি খুব ভালো করেই জানত যে সেই যদি এখন ভয় পেয়ে পিছিয়ে যায়, তবে সে তার কর্তৃত্ব হারিয়ে ফেলবে এবং এই নেকড়ের খাবারে পরিণত হবে। আর এই কারণেই সে এমন একটি অদ্ভুত ও সাহসী পদক্ষেপ নিয়েছিল। ভাগ্য ভালো যে ঠিক এই সময়ে কাঠ ঘষার কারণে আগুন জ্বলে ওঠে এবং এই আগুনের আলো ছেলেটির অবস্থান আরো মজবুত করে তোলে। ছেলেটি আগুনের পাশে বসে একা একাই পোড়া মাংস খেতে শুরু করে। পাশে থাকা নেকড়েটির ভেতরের হিংস্র ভাব ততক্ষণে উবে গেছে। সে খানিক পর পর নিচু স্বরে গোঙানি দিচ্ছিল এবং তার চোখে খাবারের জন্য তীব্র আকুলতা ছিল। ছেলেটির খাবার শেষ হলে যখন সে দেখল নেকড়েটি পুরোপুরি শান্ত হয়ে গেছে, তখন সে মাংসের একটি বড় টুকরো তার দিকে ছুঁড়ে দেয়। এটি কোনো দয়া ছিল না, এটি ছিল তাদের একসাথে থাকার প্রথম নিয়ম, যে ছেলেটি তাকে খাবার আর আশ্রয় দেবে আর নেকড়েকে তার নিয়ম মেনে চলতে হবে। ছেলেটি ভেবেছিল নেকড়েটি হয়তো তাকে আপন করে নিয়েছে, তাই রাতের বেলা সে তার একটু কাছে যাওয়ার চেষ্টা করে। কিন্তু নেকড়েটি তখনও মনে মনে সতর্ক ছিল। সে নিজের আত্মরক্ষার জন্য তার ধারালো দাঁত বের করে শাসাতে হাঁকে। তাদের ভেতরের অবিশ্বাসের বরফ গলতে শুরু করলেও তা পুরোপুরি গলে যাওয়ার জন্য আরও কিছুটা সময় প্রয়োজন ছিল। গভীর রাতে চারদিক যখন নিস্তব্ধ, তখন নেকড়েটি আকাশের দিকে মুখ করে বহুদূরে ডাক দিতে থাকে। এটি ছিল তার রক্তের ভেতরের এক চিরন্তন টান। সে তার নিজের দলকে খুব মনে করছিল। ছেলেটি নেকড়ের এই একাকী ডাক শুনে নিজের মনেও তার দলের মানুষদের কথা ভেবে ব্যাকুল হয়ে ওঠে। এই নির্জন রাতে নিজের দল থেকে বিচ্ছিন্ন হওয়া দুটি একাকী প্রাণ এই করুণ ডাকের মধ্য দিয়ে প্রথমবার একে অপরের মনের ভাষা বুঝতে পারে। কিছুদিন পর ছেলেটির গায়ের জখম আস্তে আস্তে শুকিয়ে যায়। সে নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে আবার তার দলের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নেয়। সে নেকড়েটির কাছ থেকে বিদায় নেয় এবং যাওয়ার সময় নিজের গলার স্কার্ফটি নিয়ে যেতে চায়, যা আসলে খাবার আর উষ্ণতার প্রতীক ছিল। ছেলেটি চেয়েছিল নেকড়েটি যেন সে নিজের দলেই ফিরে যায়, কিন্তু নেকড়েটি সেই জায়গা থেকে এক পাও নড়তে রাজি ছিল না। উপায় না দেখে ছেলেটি একাই পথ চলতে শুরু করে, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই সে টের পায় নেকড়েটি পেছন পেছন চুপি চুপি চলে আসছে। সে তাকে বারবার তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু নেকড়েটিও যেন এই বন্ধন ছিঁড়ে যেতে দিতে চাইছিল না। হঠাৎ করেই নেকড়েটি ছেলেটিকে টপকে সামনের দিকে দৌড় দেয়। ছেলেটি অবাক হয়ে তার পিছু পিছু গিয়ে দেখে পাহাড়ের নিচে কয়েকটি বুড়ো শূকর ঘোরাঘুরি করছে। নেকড়েটি হঠাৎ করেই শূকরগুলোর উপর ঝাঁপিয়ে পড়ে। ছেলেটি ভয় আর উৎকণ্ঠায় এক জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। হঠাৎ একটি বুনো শূকর পাগলের মতো তারই দিকে তেড়ে আসে। ছেলেটি ভয় পেয়ে একপাশে সরে যায় এবং সেই সুযোগে শূকরটি পালিয়ে যায়। নেকড়েটি তখন ছেলেটির দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে, যেন সে মনে মনে ভাবছিল এই আনাড়ি ছেলেটির পেছনে আসা কি তার আসলেই ঠিক হয়েছে। ছেলেটিও বেশ লজ্জিত হয়ে নিজের ভুল ঢাকার জন্য অজুহাত দিতে থাকে। সে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করলেও নেকড়েটি তার ফাঁকা বুলি একদম বিশ্বাস করে না।
নেকড়েটি যখন আবার বনের দিকে ফিরে যেতে উদ্যত হয় তখন ছেলেটি মুখ দিয়ে একটা শীষ দেয়। এই শীষের শব্দে নেকড়ের ওপর যেন একটি জাদুকরী প্রভাব কাজ করে। প্রতিবার এই শব্দ শুনলেই সে ছেলেটির কাছে ফিরে আসে। সম্ভবত এই পোষ মানার পর থেকে এই নেকড়েকে কুকুর বলা চলে। ছেলেটি ভালোবেসে তার নাম রাখে আলফা। এরপর থেকে তারা দুজনে মিলে একসাথে শিকার করে বেঁচে থাকার লড়াই শুরু করে। আলফা শিকারকে তাড়া করে ধরে রাখত আর ছেলেটি খাবার তৈরি করত। শিকার যদি অনেক বড় হতো তবে ছেলেটিও আলফাকে সাহায্য করত। এভাবে দিন দিন তাদের বন্ধুত্ব আরো গভীর হতে থাকে। রাতের বেলা মাংস খাওয়ার সময় আলফা সবসময় ছেলেটির বেশি খাওয়া নিয়ে এক ধরনের বিরক্তি প্রকাশ করত, কিন্তু ঘুমানোর সময় সে ঠিকই তার নরম পশমী শরীর নিয়ে ছেলেটির পাশে এসে শুয়ে পড়ত। কখনো কখনো সকালবেলা সে চেটে চেটে ছেলেটির ঘুম ভাঙাত। তবে আলফার শরীর থেকে কিছুটা গন্ধ আসছিল, তাই ছেলেটি তাকে পরিষ্কার করার সিদ্ধান্ত নেয়। যেমন ভাবা তেমন কাজ। সে আলফাতি ধরে সরাসরি নদীর পানিতে ফেলে দেয়। গোসল শেষ করার পর আলফা নদীর পানিতে ছোট ছোট মাছ দেখতে পায়। সে সঠিক সুযোগ বুঝে এক ঝটকায় একটি মাছ শিকার করে ফেলে। এরপর থেকে ছেলেটি আর আলফা একে অপরের পরিপূরক হয়ে বেঁচে থাকে। ধীরে ধীরে বাতাসের তাপমাত্রা কমতে শুরু করে এবং পুরো এলাকা সাদা বরফে ঢেকে যায়। বরফ জমা এই ঠান্ডা পরিবেশেও ছেলেটি আর আলফার ভেতরের কাজের মিল আরো চমৎকার হয়ে ওঠে। একদিন রাতে একটি বুনো নেকড়ে আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে আসে। ছেলেটি তার হাতের বল্লম উঁচু করে সতর্ক হয়ে দাঁড়ায়, কিন্তু আলফা নিজেই যেচে গিয়ে সে কালো নেকড়েটির পাশে দাঁড়ায়। দেখে মনে হচ্ছিল আলফাও এখন তার নিজের দলে ফিরে যেতে চায়। ছেলেটি আলফাকে আর আটকে রাখে না, সে ইচ্ছাই চলে যেতে দেয়, কারণ সে নিজের দল থেকে তাকে দূরে রাখতে চাইছিল না। এরপর থেকে প্রতি রাতে ছেলেটি আলফার সাথে কাটানো দিনগুলোর কথা খুব মনে করত। পরের দিন তীব্র ঠান্ডায় ছেলেটি জমে যাওয়ার উপক্রম হয়, কিন্তু আলফার ফিরে আসা তার মনের ভেতর নতুন বাঁচার ইচ্ছা জাগায়। সে নিজের খঞ্জর দিয়ে সামনের শক্ত বরফ কেটে পথ তৈরি করে। ঠান্ডায় কাঁপতে কাঁপতে সে নিজের ভেতরের প্রবল ইচ্ছা শক্তি দিয়ে আগুন জ্বালায়। তারপর নিজের গায়ের কাপড় খুলে আলফাকে শক্ত করে ধরে রাখে। তাপমাত্রা দিন দিন আরো কমতে থাকে আর ছেলেটিও কষ্টের মাঝে অপেক্ষা করতে থাকে। এই সময়ে সে দূরে একজনের অবয়ব দেখতে পায়। সে খুব আনন্দ নিয়ে সেই মানুষটির কাছে ছুটে যায়, কিন্তু কাছে গিয়ে ভালো করে দেখতেই দেখে মানুষটি এক জায়গায় স্থির হয়ে বসে আছে আর তার মুখ বরফে ঢেকে গেছে। সে আসলে অনেক আগেই জমে মারা গেছে। ছেলেটি সেই মৃত মানুষের তাঁবুতে কিছু খাবার খোঁজার চেষ্টা করে। এই বৈরী আবহাওয়ার কারণে তারা অনেকদিন ধরে কিছুই খেতে পায়নি। আরও দুর্ভাগ্যের বিষয় হলো ছেলেটি কাশির সাথে রক্ত ফেলতে শুরু করে। তার খুব দ্রুত চিকিৎসার প্রয়োজন ছিল। একদিন বিশ্রাম নেওয়ার পর সে সেই মৃত শিকারী রেখে যাওয়া ধনুক আর তীর নিয়ে আবার পথ চলতে শুরু করে, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই একদল বুনো শিকারী কুকুর তাদের চারপাশ থেকে ঘিরে ধরে। এই জীবগুলো অত্যন্ত হিংস্র ছিল। ছেলেটি আর আলফা আত্মরক্ষার জন্য দ্রুত একটি গুহার ভেতর গিয়ে লুকিয়ে পড়ে এবং ভয়ে দম বন্ধ করে বসে থাকে। ভাগ্য ভালো থাকলে কুকুরগুলো তাদের সন্ধান পায় না, কিন্তু এই গুহার ভেতরেই তাদের জন্য আরো বড় বিপদ অপেক্ষা করছিল। তাদের উপস্থিতির কারণে গুহার ভেতর ঘুমিয়ে থাকা একটি হিংস্র প্রাচীন পশুর ঘুম ভেঙে যায়। এই তরোয়াল দাঁতে বাঘগুলো বুনো কুকুরের চেয়ে অনেক বেশি ভুলঙ্কর ছিল। বাঘটি এক লাফে ছেলেটির উপর ঝাঁপিয়ে পড়তে গেলে আলফা মাঝখানে এসে তার পথ আটকে দাঁড়ায়। আলফা আকারে তার চেয়ে অনেক ছোট, কিন্তু সে বারবার মার খেয়ে উঠে দাঁড়িয়ে বাঘটিকে আটকে রাখছিল। এই চরম মুহূর্তে ছেলেটি তার হাতের ধনুটি শক্ত করে ধরে সঠিক নিশানা লাগায়। বিপদ কেটে যাওয়ার পর চারপাশ একদম শান্ত হয়ে যায়, কিন্তু আলফা আর নড়চড় করে না। ছেলেটি চিৎকার করে আলফাকে ডাকতে থাকে। সৌভাগ্যবশত মাটিতে পড়ে থাকা সেই শরীরটি নড়ে ওঠে। আলফা বেঁচে আছে, তবে বাঘের আঘাতে সে এত বেশি জখম হয়ে গেছিল যে কয়েক পা হেঁটেই আবার মাটিতে ঢেলে পড়ে। ছেলেটি গুহার ভেতর আগুন জ্বালায় এবং সেই বাঘের মাংস পুড়িয়ে দুজনে মিলে খায়। আলফা চুপচাপ ছেলেটির পাশে শুয়ে থাকে। শীতের দিনে জখম সারানোর কোনো ভেষজ ওষুধ পাওয়া যাচ্ছিল না, যা আলফার জীবনের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু বেঁচে থাকার জন্য তাদের পথ চলা থামানো যাবে না। ছেলেটি আলফাকে তুষার ঝড় থেকে বাঁচানোর জন্য আগলে রাখে, আর আলফাও কষ্ট করে ছেলেটি পেছন পেছন হাঁটে। অবশেষে ছেলেটি দূরে তাদের দলের তৈরি পথের নিশানা দেখতে পায়, কিন্তু ততক্ষণে তার নিজের শারীরিক অবস্থাও খুব খারাপ হয়ে গেছে। তারা একে অপরকে ধরে ধরে কোনো মতে সামনের দিকে এগোতে থাকে। রাতে তারা সেই বরফের ওপরেই ঘুমিয়ে পড়ে। তাপমাত্রা আরো কমে যাওয়ায় আলফা আর সহ্য করতে না পেরে মাটিতে পড়ে যায়। সে মারাত্মকভাবে জখম হয়েছিল এবং কোনো সঠিক চিকিৎসা না পাওয়ায় তার শরীর একদম ভেঙে পড়ে। ছেলেটি আলফাকে অনেক উৎসাহ দেওয়ার চেষ্টা করে, কিন্তু আলফার শরীরে আর বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট ছিল না। তখন ছেলেটি আলফাকে নিজেই কোলে তুলে নিয়ে হাঁটতে শুরু করে, কিন্তু ধকল সহ্য না করে এক পর্যায়ে সে নিজেও বরফের উপর জ্ঞান হারিয়ে ফেলে। অচেতন অবস্থায় সে স্বপ্নে তার বাবা মাকে দেখতে পায়, যারা পথ চেয়ে বসে আছে তার ঘরে ফেরার আশায়। এই স্বপ্নটি ছেলেটির মনে নতুন শক্তি যোগায়। সে এক ঝটকায় চোখ খোলে আর আলফাকে বুকে জড়িয়ে ধরে আবার সামনের দিকে হাঁটতে থাকে।
মনের ভেতরের এই আশা তাকে টিকিয়ে রাখে এবং অবশেষে সে নিজের দলের এলাকাটি দেখতে পায়। আলফা তখন মৃত্যুর কোলে ঢলে পড়ার মতো অবস্থায় ছিল। ছেলেটি হেলে দুলে তার দলের দিকে এগিয়ে যায়। তাকে জীবন্ত ফিরে আসতে দেখে দলের সব মানুষ নিজেদের চোখে বিশ্বাস করতে পারছিল না। ছেলেটি তার হাত বাড়িয়ে দেয়, বাবা পরম মমতায় তার মুখ ছুঁয়ে দেখেন আর মা পাশে দাঁড়িয়ে ডুকরে কাটতে থাকেন। কেউ ভাবতে পারেনি যে এই ছেলেটি একা একা এত বড় বিপদ পার করে ফিরে আসতে পারবে। জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তে ছেলেটি আলফার দিকে আঙুল উঁচু করে তার বাবাকে অনুরোধ করে যেন যে কোনো উপায়ে এটিকে বাঁচানো হয়। আলফা পাশে না থাকলে এই কঠিন পথ পাড়ি দেওয়ার সাহস সে কখনোই পেত না। ছেলেটি যখন জ্ঞান ফিরে পায় সে প্রথমে আলফাকে খোঁজে। আলফা তার পাশেই শান্ত হয়ে শুয়েছিল, সে এখনো পুরোপুরি সুস্থ হয়নি। ঠিক তখনই তাদের দলের প্রধান কবিরাজ আলফার পেটে হাত দিয়ে কিছু একটা অনুভব করার চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যে আলফার পেটের নিচ থেকে এক ঝাঁক ছোট ছোট নেকড়ে ছানা বের করে আনা হয়। আলফা যখন সেই হিংস্র বাঘের সাথে লড়াই করছিল তখন সে আসলে সন্তান সম্ভবা ছিল। ছেলেটি পরম মমতায় তার মাথায় হাত বুলিয়ে দেয় এবং নিজের জীবন বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানায়। কিছুদিনের মধ্যেই নেকড়ে ছানাগুলো আস্তে আস্তে বড় হতে থাকে। তারা ছেলেটি দলের মানুষদের সাথেই বড় হয় আর ছেলেটিও সারাক্ষণ তাদের দেখাশোনা করত। আরও কিছুদিন পর যখন সেই দলের শিকারীরা শিকার করতে বাইরে যেত তখন তাদের প্রত্যেকের সাথেই একটি করে এমন বিশ্বস্ত সঙ্গী থাকত। আর এই চতুষ্পদ সঙ্গীদের কারণে তারা সেই সময় সবচেয়ে শক্তিশালী দলে পরিণত হতো। বহু বছর পর এই নেকড়েদের থেকে বংশবৃদ্ধির মাধ্যমে নানা জাতির প্রাণীর সৃষ্টি হয় এবং মানুষেরা তাদের বিভিন্ন কাজে লাগাতে শুরু করে। কেউ তাদের দিয়ে ভেড়ার পাল পাহারা দেওয়াতো, কেউ তাদের নিয়ে শিকারে যেত, আবার কেউ বরফের দেশে স্লেজ গাড়ি টানার কাজে ব্যবহার করত। এই আলফাই হলো পৃথিবীর সমস্ত কুকুরের আদি পূর্বপুরুষ, আর তার এই অনুগত্যের গুণটি আজও বংশ পরম্পরায় প্রতিটি কুকুরের মাঝে টিকে আছে।